Today we'll be starting about reliability. এবার যখন রিলায়েবিলিটি শুরু করছি, আগের দিন আমরা ভ্যালিডিটি পড়লাম, তাহলে ভ্যালিডিটি কী ছিল? আমরা ভ্যালিডিটিতে যেহেতু আমরা জানতে চাইছি যে টেস্টের যেটা পারপাস বা টেস্ট যেটা ক্লেম করছে সে সেটাই অ্যাসেস করছে কিনা, তার মানে একটা ক্রাইটেরিয়ান বা কিছু আই এম ফিক্সিং। তাহলে ভ্যালিডিটি যেটাকে আমি কিন্তু টেস্টের বাইরে কিছুর সাথে কম্পেয়ার করে, বা আমি যে ক্রাইটেরিয়ান ফিক্স করছি বা যেটা ভাবছি যে অ্যাভেলেবল আমার কাছে ডোমেনস আছে সব কিছুর সাথে কম্পেয়ার করে বা তার রিলেশনে আমি ভ্যালিডিটিটা দেখছি। কিন্তু রিলায়েবিলিটি যখন বলছি, রিলায়েবিলিটি ইজ সামথিং ইনহেরেন্ট টু দ্য টেস্ট, মানে রিলায়েবিলিটি হচ্ছে টেস্টের নিজস্ব একটা কোয়ালিটি, যেটার জন্যে ওর নিজের সাথেই একমাত্র এই রিলায়েবিলিটির জন্যে কিন্তু আমাকে বাইরের কোনো উৎস বা বাইরের কোনো অন্য টেস্ট তার উপরে ভরসা করতে হচ্ছে না। রিলায়েবিলিটি অ্যাসেস করার জন্যে টেস্ট নিজের কোয়ালিটি দিয়ে বিচার করে যে সে তার টেস্টটা রিলায়েবল কিনা। এবং এই রিলায়েবিলিটি যেহেতু টেস্টের নিজস্ব, তাই টেস্টটাকে আমি যখন টেস্ট বলছি, টেস্টের মেন ফাংশনটা কি? হোয়াট উই গেট ফ্রম দ্য টেস্ট, উই গেট দ্য রেজাল্টস। যখনই আমরা টেস্ট নিই, তার মানে আমার টেস্ট করা মানেই আমার পুরো লক্ষ্য হচ্ছে টেস্টের রেজাল্টের উপর। তো যখনই আমি বলছি যে রিলায়েবিলিটি সামথিং ইনহেরেন্ট টু দ্য টেস্ট, তার মানে আমার কিন্তু রিলায়েবিলিটি হ্যাজ সামথিং ডু উইথ দ্য টেস্ট স্কোরস। এবারে এই টেস্ট স্কোরস কতটা রিলায়েবল মানে তার এই টেস্ট স্কোরটার উপরে আমি কতটা ভরসা করে বলতে পারি যে এই টেস্ট যেটা বলছে এই টেস্ট কিন্তু সবসময় ঠিকঠাকই অ্যাসেস করে, সেইটা হচ্ছে রিলায়েবিলিটির মেন গল্প। এবারে এটাকে যদি ভালো করে বুঝতে হয়, কতগুলো জায়গা আমাদের কাছে বোঝা খুব প্রয়োজন। এই যে ও কতটা অ্যাসেস করছে এবং ও ঠিকঠাক অ্যাসেস করছে কিনা, এই কনসেপ্টটা এমনিতেই আমাদের সাইকোলজিতে কিন্তু অ্যাবসলিউট কোনো স্কেলে জিনিসগুলো দেখা হয় না। কেন দেখা হয় না? কারণ উই জেনারেলি ডিল উইথ কমপ্লেক্স কনস্ট্রাক্টস মানে এমন জিনিস, আমি আগেও বলেছি, দোজ আর ইনট্যাঞ্জিবল। আমার কাছে কোনো অবয়ব নেই, কিন্তু জিনিসটা প্রেজেন্ট আছে। উই নো এরম আমি কনসেপচুয়ালাইজ করতে পারি, কিন্তু আমি তোমায় জিনিসটা দেখাতে পারি না। তো যেহেতু জিনিসগুলো এই রকম জিনিস যেখানে আমি তাকে এক্সিস্টেন্সটা তোমাকে প্র্যাকটিক্যালি মানে এইভাবে ট্যাঞ্জিবলি এনে প্রডিউস করে দিতে পারবো না, তাই জন্যে আমরা অ্যাকচুয়াল নয়, আমরা বলতে পারি রাবার ইয়ার্ডস্টিক্স কথাটা, মানে রাবার ইয়ার্ডস্টিক্স ব্যবহার করি। রাবার ইয়ার্ডস্টিক্স মানে কি? কোনো ক্ষেত্রে যদি আমার মনে হয় যে এইটার জন্যে মানে রাবার কী হয়, কখনো টানা যায়, আবার ছেড়ে দিলে ছোটো হয়, আমি আমার মতো সাইজ চেঞ্জ করতে পারি, ইলাস্টিকের মতো ইলাস্টিসিটি আছে, তাই তো? তো আমাদের সাইকোলজির এই যে মাপকাঠিটা, সেটা রাবার ইয়ার্ডস্টিক্সের মতো, মানে ডিপেন্ড করছে আমার টেস্ট আইটেমটা কীরকম এবং টেস্টটা কী জিনিস, এবং অ্যাকর্ডিংলি আমি জিনিসটাকে ততটা স্ট্রেচ করব বা কতটা শ্রিঙ্ক করব, যে স্কোরসগুলো কত কাছাকাছি রাখবো, সেইটা কিন্তু আমার প্রত্যেকটা টেস্টের বিভিন্ন রকম। তার মানে আমি ধরো ইন্টেলিজেন্সের একটা কনক্রিট ইন্টেলিজেন্স দেখছি, কেউ হয়তো অনেক একটা হায়ার ফর্ম অফ ইন্টেলিজেন্স দেখছে, এবারে সেই জন্যে তার ইন্টেলিজেন্স দেখার যেটা, সেটার জন্য সে হয়তো ইয়ার্ডস্টিক্সটাকে অনেক স্ট্রেচ করে দিল যে এতটা ডিস্টেন্সে গেলে পরে আমি ইমপ্রুভমেন্ট বলতে পারবো। আবার আমি হয়তো যে জায়গা থেকে দেখছি সেখানে হয়তো তার থেকে আমি ইয়ার্ডস্টিক্সটা শ্রিঙ্ক করে আনলাম, কারণ আমি বলছি না এখানে ডেভেলপমেন্টের ডিফারেন্সটা অতটা যতটা তোমার ওই হায়ার অর্ডার ইন্টেলিজেন্সে যেরকম আছে সেরকম কিন্তু এটার ক্ষেত্রে ততটা হচ্ছে না। তো এইরকমই বিভিন্ন ফ্যাক্টরের কনসেপচুয়ালাইজিংয়ের ওপরে, বিভিন্ন কনস্ট্রাক্টের কনসেপচুয়ালাইজেশনের ওপরে ডিপেন্ড করছে যে আমি কতটা টানবো কি কতটা জিনিসটা কম টানবো বা শ্রিঙ্ক করাবো। মানে এটা হচ্ছে মানে আমার মেজারমেন্টটা কতটা টানবো বা কতটা ছোট করব। এবারে এইটা আমি কেন বলছি, কারণ এবারে দেখো, যখনই আমি এই কথাটা বলছি যে কোনো জায়গায়, আমার কাছে সাইকোলজিতে আমরা যখন রিলায়েবিলিটির কনসেপ্ট বলছি, রিলায়েবিলিটির কনসেপ্টটা এলো কার থেকে? স্পিয়ারম্যানের থেকে। এবারে স্পিয়ারম্যানের কাছে কখন উনি এই কনসেপ্টটা প্রথম বললেন যে রিলায়েবিলিটির জায়গাটা আমাদের জানার হবে, সেটার হচ্ছে তার আগে দুটো কনসেপ্ট ছিল। একটা স্যাম্পলিং এরর, যেটা তোমরা জানো যে স্যাম্পল করতে গিয়ে
এক্স্যাক্ট স্যাম্পল, মানে আমি যখন পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলছি, তাই তো, ট্রু স্যাম্পল, মানে এক্স্যাক্টলি যদি আমি বলি পপুলেশনে যা যা ক্যারেক্টারিস্টিক্স আছে, যা আছে, এভরিথিং ইজ গেটিং রিফ্লেক্টেড, যেটা আমরা সবসময় চাই করতে। তো অবভিয়াসলি সেখান থেকে ছোটো করছি, তাই কিছু ক্যারেক্টারিস্টিক্স ইট ক্যান বি মিসড আউট, তো সেইটার হিসেবেই বলা হয় যে স্যাম্পলিং এরার্স আর দেয়ার। তাহলে স্যাম্পলিং এরার বলে একটা বস্তু থাকছে, প্লাস আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন, মানে দুটো জিনিসের মধ্যে কোরিলেশন থাকবে, একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে একটা কমবে, বা ইনভার্সলি কোরিলেটেড হতে পারে। তো এই যে কোরিলেশন আর এই স্যাম্পলিং এরারের গল্প, এই দুটোকে মিলিয়ে একটা কনসেপ্ট উনি তৈরি করলেন, যেটা কিনা রিলায়েবিলিটি। তাহলে রিলায়েবিলিটিটা হয়ে যাচ্ছে স্কোরের গল্প। তাহলে যেহেতু আমি স্কোরের মধ্যে, তার মানে আমার যেটা অবটেন্ড স্কোর, তার মধ্যে আমি কিন্তু এই দুটো কনসেপ্ট, স্যাম্পলিং এরার এবং কোরিলেশনটাকে ইনফিউজ করলাম, করে আমি স্কোরের থেকেই কিন্তু আমার টেস্টের নিজস্ব স্কোরের মধ্যে থেকে আমি রিলায়েবিলিটি পাবো। তাহলে স্যাম্পলিং এরার আমি কী করে বলছি টেস্টের স্কোরে পাবো? দেখো, যখন আমরা বলছি টেস্টের, খুব সিম্পল, দেখো তোমরা যখন রেগুলার কলেজে আসছো, বা কলেজে এখন আসছো না, তোমরা বাড়িতে রোজ ক্লাস করছো, অবভিয়াসলি আমাদের প্রত্যেকের মানুষের জীবনে রোজকার যে, তোমরা প্রত্যেকে জানো আমাদের যেগুলো সাইকোলজিক্যাল ভেরিয়েবলস, যে ভেরিয়েবলসগুলোকে আমরা ধরি, সেগুলো কিছু কিছু সবসময় কিন্তু এক থাকে না, তাই তো? যেগুলো আমরা সবসময় কিন্তু যখন এক্সপেরিমেন্টাল সিচুয়েশনে করি, আমরা বারবারই বলি যে সাম এক্সট্রানিয়াস ভেরিয়েবলস আর কন্ট্রোল, আর কিছু কিছু জিনিস আমরা চেষ্টা করি তো, যে আমরা টেম্পারেচার একই, যখন আমরা একের বেশি টাইম একই টেস্ট দিই, তাহলে একই রকম সিচুয়েশন রিপ্রোডিউস করার চেষ্টা করি। তো কেন করা হয়? যে আমাদের যখনই কোনো রকমের, ধরো আমরা অ্যাংজাইটি অ্যাসেস করি, তাতে আমরা দুটো করছি ট্রেট আর স্টেট। খুব সিম্পল এক্সাম্পল, একটা অ্যাংজাইটি স্টাই যখন আমরা দিই, এবার ধরো তুমি আজকে বাড়িতে বসে রিল্যাক্সড ওয়েতে তোমাকে আমি দিলাম স্টাই, তুমি করলে। আবার এরকম হতে পারে যেদিনকে তোমার স্টাইয়ের এক্সামটা, মানে যেদিন তোমার ক্লাসে স্টাইয়ের প্র্যাকটিক্যালটা করার কথা ছিল, এরকম সিচুয়েশনটা ধরো, সেদিন তোমার বাড়ি থেকে বেরোতে দেরি হয়েছে, ট্রেন পেতে দেরি হয়েছে, এবং ইউ আর লেট ইন দ্য ক্লাস। তোমায় ঢুকতে দেবে কি দেবে না, ইউ আর অলরেডি অ্যাংশিয়াস আ বিট, তাই তো? তাহলে সেক্ষেত্রে তুমি সেদিন যদি বসে তোমারই টেস্ট, আমি তোমার অ্যাংজাইটি স্কোর সেদিন যেটা পাবো, একই রকমভাবে সেই একই দিনে যদি আমি অন দ্য লেটার পার্ট অফ দ্য ডে, যখন তোমার এই অ্যাংজাইটিটা ডাই আউট করে গেছে, ক্লাসটা তুমি অ্যাটেন্ড করে ফেলেছো, সব হয়ে গেছে, মিটে গেছে, তখন তুমি এমনি রিল্যাক্সড একটা মুডে আছে, তখন গিয়ে আমি যদি তোমার কাছে দিই, তখন আরেক রকম আসবে। তার মানে আমাদের যখনই কোনো টেস্ট স্কোর আসছে, সেই টেস্ট স্কোরটার মধ্যে কিন্তু কিছু অ্যাডিশনাল এমন এফেক্ট থাকছে, যেই এফেক্টগুলোকে আমরা আনওয়ান্টেড ভেরিয়েবলসের এফেক্ট বলি, বা র্যান্ডম ভেরিয়েবলস, যেগুলো সবসময় আমরা চেক করতে পারি না। কেন সবসময় চেক করতে পারি না? ধরো এইটা আমি তোমায় একটা সিচুয়েশন বলে দিলাম, যখন তুমি অ্যাজ অ্যান রিসার্চার কোনো জিনিসকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য দিচ্ছ, তোমার 500টা স্যাম্পল যারা এসে বসে আছে, তারা সেই দিনকে বাড়িতে কোনো ঝগড়া করে এসছে কিনা, কেউ কোনো ব্রেকআপের থ্রু দিয়ে এসেছে কিনা, তার আদেও এই পরীক্ষাটা দিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা, মোটিভেশন আছে কিনা, এগুলো তো তারা এসে জেনারেলি কেউ শেয়ার করবে না। তো তাদের মধ্যেকার কিছু এমন ভেরিয়েবলস থাকতে পারে যেগুলো কিন্তু আনকন্ট্রোলেবল, কারণ আমরা সেগুলো জানিও না, সেগুলো আমরা দেখতেও পাবো না, তাকে কন্ট্রোল করাও সম্ভব না। আমি কতগুলো এনভায়রনমেন্টাল ভেরিয়েবলসকে কন্ট্রোল করতে পারি, কিন্তু যেগুলো আমি দেখতে পাচ্ছি না, যেগুলো সম্পর্কে আমার জানা নেই, মানে আমি বলতে পারি মোটিভেশনের জন্য আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বাট যে লোকটা হয়তো করতেই চাইছে না, তাকে জোর করে কাউকে তুলে আনা হয়েছে, ধরো গান পয়েন্ট এনে বলেছে তোমাকে এই কাজটা করতে হবে, তো অবভিয়াসলি তার মোটিভেশন আলাদা হবে না। এ তো এইগুলো, এই যে ফ্যাক্টরসগুলো যেগুলো আমার ট্রু স্কোরকে এফেক্ট করতে থাকে, সেগুলো কিন্তু যে অ্যাকচুয়াল স্কোর তার মধ্যে পড়তে থাকে। তার মানে যখন আমি কোনো টেস্টের স্কোর পাই, কোনো আমরা যে করি, টেস্টগুলো আমরা অ্যাডমিনিস্টার করছি, সেই স্কোরটার মধ্যে আমি ধরে নিতে পারি তার ট্রু স্কোর আছে, মানে যদি আমি ধরি তার অ্যাকচুয়াল যে স্কোরটা সে পাচ্ছে, সেই স্কোরটা কিন্তু অ্যাকচুয়াল স্কোর আমি বলছি, অ্যাকচুয়াল স্কোর না বলে ধরো আমি বললাম অবটেন্ড স্কোর। তাহলে এই অবটেন্ড স্কোরটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দুটো ভাগ আছে, একটা হচ্ছে তার ট্রু স্কোর, যেটা কোনো রকম র্যান্ডম ভেরিয়েবলসের ইফেক্ট ছাড়া, যেটাকে আমি বলতে পারি একদম একটা ক্লাসিক্যাল সেট আপ, মানে এর চেয়ে ভালো কোনো একটা, মানে একদম সাইকোলজিক্যাল কন্ডিশন যেটা, মানে এগুলো তো
এত পারফেক্ট, একদম আন্ডার পারফেক্ট কন্ডিশন, মানে যা যা এক্স্যাক্টলি হওয়া উচিত সেরকমভাবেই সে আছে, এনভায়রনমেন্টাল ভেরিয়েবলসেও কোনো চেঞ্জ নেই, মানে একদম পারফেক্ট একটা এরকম কন্ডিশনে সে পরীক্ষা দিলে তার যে স্কোরটা আসবে, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য ট্রু স্কোর, কারণ তার কোনো র্যান্ডাম ভেরিয়েবলস এফেক্ট নেই, প্লাস এরার স্কোর কোনটা, যেটা হচ্ছে ও সেটা দিচ্ছে উইথ দ্য ইফেক্টস। তাহলে যে অপটেন স্কোরটা থাকছে, অপটেন স্কোরটার মধ্যে কিন্তু তার ট্রু স্কোরটাও লুকিয়ে আছে, প্লাস তার এরার স্কোরটাও লুকিয়ে আছে। তাহলে এই যে এরার স্কোর, আর তাহলে এরার স্কোরটা কিন্তু এর ভেতরকার একটা, বা তুমি যদি এইভাবে বলো যে যেটা আমাদের ক্লাসিক্যাল থিওরি অফ মেজারমেন্টে বলা হয়েছে, যে একটা মানুষের অপটেন স্কোরের থেকে তার ট্রু স্কোরকে যদি আমি মাইনাস করি তাহলে আমি তার এরার স্কোরকে পাবো। এবারে মজা হচ্ছে যে এক্স্যাক্টলি কোথাও কারোর ট্রু স্কোরটা অ্যাকচুয়ালি বার করা নেক্সট টু ইম্পসিবল ইন সাইকোলজি, কিন্তু যাকে থিওরিজ আর দেয়ার, তো এরমভাবে বলা হয়। এইবারে জেনারেলি এই এরার্সগুলোকে র্যান্ডাম এরার্স বলা হয়। এরার্সগুলো কেন র্যান্ডাম বলা হয় এইটা আমাদের ভাবতে হবে, কারণ র্যান্ডাম এরার্স মানে এরারগুলো র্যান্ডামলি আসে তাই না, যে ভেরিয়েবলসগুলোর ইফেক্টে এই এরারটা হচ্ছে সেই ভেরিয়েবলসগুলো অপারেট করে র্যান্ডামলি। এবার যেহেতু সেই ভেরিয়েবলসগুলো অপারেট করছে র্যান্ডামলি, মানে যেমন তেমন করে, তার কোনো ভেরিয়েশনের রেশিও নেই, মানে সেটা কিভাবে হবে আমরা নিজেরাও জানি না, তাই জন্যে তার যে এরার্সগুলো সেগুলোকে আমরা এরারটাকে বলি তাই র্যান্ডাম এরার, ঠিক আছে। এইবারে এই র্যান্ডাম এরারের জায়গা থেকে যদি আমি ক্লাসিক্যাল থিওরির যে কনসেপ্টটা আমি দেখছি সেখান থেকে, তাহলে যদি র্যান্ডাম এরারটা মানে ধরো ওদের এরারের জায়গাটা, তার মানে ডিভিয়েশন অফ দ্য স্কোরস, তাহলে একটার যে ডিভিয়েশনটা মানে ভেরিয়েন্স যেটা আমার স্কোরের অ্যাকচুয়াল স্কোর, মানে আমার টেস্টের যে অ্যাকচুয়াল স্কোর আসছে সেই স্কোরের যে এসডিটা, সেটাকে যদি আমি স্কোয়ার করি মানে ভেরিয়েন্সটাকে, তাহলে আমার ট্রু স্কোরের এসডির ভেরিয়েন্সটাকেও যদি স্কোয়ার করি, তার সাথে যদি প্লাস করি এরার স্কোরের ভেরিয়েন্সটা, তাহলেও কিন্তু দুটোর ভ্যালু একই আসবে। তার মানে এইখানের যে ভেরিয়েন্স মানে হচ্ছে এই যে র্যান্ডাম এরারটার কথা বলছি, সেই ভেরিয়েন্স মানে অ্যাকর্ডিং টু দ্যাট তো আমি ভেরিয়েন্সটা পাই। তাহলে যখনই আমার ততটাই আমার ততটাই আমার অপটেন স্কোরের ভ্যালু দাঁড়াবে যদি আমি তার ডিভিয়েশনটাকে স্কোয়ার করে দিই। কেমন? যদি তাহলে এটার ডিভিয়েশন যে স্কোয়ারটা থাকে তার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ট্রু স্কোরেরও ডিভিয়েশনটার স্কোয়ার প্লাস এরার স্কোরেরও ডিভিয়েশনসের স্কোয়ারটা থাকছে। কেমন? তার মানে যদি সেটা আমি ধরে নিই যে ভেরিয়েন্সটা একই রকমভাবে যেহেতু র্যান্ডামলি হচ্ছে, মানে র্যান্ডামলি অপারেট করছে ইন অল সিচুয়েশন, তাহলে সেইখান থেকে কিন্তু আমি ধরে নিতে পারি যে এই টেস্ট স্কোরের মধ্যে যে ভেরিয়েশনটা, যেহেতু ভেরিয়েন্স বলছি, এই যে ভেরিয়েশনটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি দুটোর সোর্স থেকে আসছে, কারণ ট্রু স্কোরে ভেরিয়েশন হচ্ছে মানে তো অপটেন স্কোরে ভেরিয়েশন হচ্ছে মানে তো ট্রু স্কোরেও ভেরিয়েশন আছে, তার মানেও তো এরার স্কোরেও তো ভেরিয়েশন আছে, তাই তো? কারণ ভেরিয়েবলসগুলো তো সব সময় একই রকমভাবে কাজ করে না, আজ যেভাবে কাজ করছে কাল সেভাবে কাজ করবে না, পরশু সেভাবে কাজ করবে না, তোমার মধ্যে যেভাবে কাজ করবে আমার মধ্যে সেভাবে কাজ করবে না, তাহলে এভরিথিং ইজ র্যান্ডাম। তাহলে প্রত্যেকটার মধ্যেই এই ভেরিয়েশনটা আছে, এবং যে অপটেন যে স্কোরটা আসছে সেটার মধ্যে যে ভেরিয়েশনটা আসছে সেটা তাহলে দুটো জায়গা থেকে আসছে, একটা হচ্ছে ভেরিয়েশনটা আসছে ট্রু স্কোরের থেকে, আরেকটা ভেরিয়েশন আসছে এরার মেজারমেন্টের থেকে, তাই তো? তাহলে আমি এটা বলতে পারি যে মাচ অফ দ্য ভেরিয়েবিলিটি ইন টেস্ট স্কোর ইজ ডিউ টু এরার অফ মেজারমেন্ট। তার মানে আমি বলছি যে যদি মানে টেস্ট ট্রু যে অপটেন যে স্কোরটার তার যে ভেরিয়েশনটা, এটার মধ্যে তো দুটোরই এরার স্কোর আর ট্রু স্কোর দুটোরই ভেরিয়েশনের এফেক্ট আছে। যদি এই অপটেন স্কোরের মধ্যে এরার যে স্কোরটা তার ভেরিয়েশন বেশি হয়, তার ভেরিয়েশন বেশি হলে কনসিস্টেন্সি ওই স্কোরটার কম হবে। কেন হবে? কারণ আমি বারবারই বলছি এরারের যে ভেরিয়েশনটা যেগুলো আসছে সেগুলো কাদের থেকে আসছে, এমন ভেরিয়েবলসের থেকে যেগুলো আনকন্ট্রোলেবল, যেগুলো র্যান্ডামলি অপারেট করছে কিছু কন্ডিশনস যেগুলো আমরা দেখতে পাই না।
তাই তো? তাহলে সেইগুলো তো সমস্ত সিচুয়েশানে আলাদা আলাদা হবে, তা এক এক দিন এক এক রকম হবে। তাহলে তাই যদি হয়, যদি এরম হয় যে আমার যে অপটেন স্কোরটা আছে, আমার টেস্টের অপটেন স্কোর, সেটা খুব বেশিভাবে অ্যাফেক্টেড বাই দ্য ভেরিয়েশন অফ দ্য এরর স্কোর, তাহলে কিন্তু এই টেস্ট স্কোরের রিলায়েবিলিটি কম হবে। কেন? কারণ টেস্ট স্কোরটার কনসিস্টেন্সি বিভিন্ন সময় বিভিন্ন রকম আসবে, কারণ যেরকম যেরকম এরর ভেরিয়েশন চেঞ্জ হবে সেরকম সেরকম কিন্তু আমার এই ট্রু অপটেন স্কোরের ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। এবং অবভিয়াসলি যদি অন্যরকম হয়, মানে এরর ভেরিয়েন্সের ইফেক্ট কম হয়, তখন কিন্তু আবার অপটেন স্কোরের যে আমার লেভেলটা সেটার কনসিস্টেন্সি বাড়বে, তার মানে তার কিন্তু রিলায়েবিলিটি বাড়ছে, তাই তো? তাহলে এই গল্প থেকে যদি আমি বুঝি তাহলে রিলায়েবিলিটি কাকে বলছে, তাহলে সেই জায়গা থেকে আমার যদি কনসেপ্টটা খুব জায়গায় আসে, তাহলে রিলায়েবিলিটি কিন্তু অ্যাকচুয়ালি ইজ দ্য কনসিস্টেন্সি অফ দ্য স্কোর। এবার এই কনসিস্টেন্সি অনেক রকমভাবে আমরা পেতে পারি, সেটা আমরা ওভার টাইম দেখতে পারি, আবার টেস্টের নিজস্ব আরেকটা ফর্মের সাথে কম্পেয়ার করেও দেখতে পারি, আবার তার ইন্টারনাল যে মেথডসগুলো আছে, মানে ভেতরের ইন্টারনাল যে জিনিসগুলো আছে সেইগুলোর করেও আমরা কিন্তু বার করতে পারি, মানে তার ইন্টারনাল যে আইটেমসগুলোর উপরে, তার উপরে বেস করে। এবার যেহেতু আমরা ইন্টারনাল আইটেমসগুলোর উপরেও বার করতে পারি, এবারে ভ্যালিডিটির ক্ষেত্রেও মনে আছে আমরা একটা গল্প পড়ছিলাম বারবারে, যে আইটেম ভ্যালিডিটি, স্যাম্পলিং ভ্যালিডিটির ওই গল্পটা। এবারে এইখানেও দেখো, যদি আমাকে এটা করতে হয় তাহলে কিন্তু একটা আছে কনসেপ্ট অফ ডোমেন স্যাম্পলিং, যদিও এটা ক্লাসিক্যাল থিওরিরই কনসেপ্ট, কিন্তু ডোমেন স্যাম্পলিংটা কেন ইম্পর্টেন্ট, ওই একই রকমভাবে ধরো কোনো টেস্টের যদি আমি বলি যে সে কতটা রিলায়েবল, দেখো এটা ভেবে যে আমার ধরো আমার যে টেস্টটা কিসের ওপরে বলবো, ধরো যদি সাইকোলজির টেস্ট হয়, এবার আমি বলছি যে জিনিসটা সাইকোলজি অ্যাসেসমেন্ট করছে, এবার যদি সেটা শুধুই ওয়ান অ্যাসপেক্ট অফ সাইকোলজি নিয়ে ডিল করে, তাহলে তো অবভিয়াসলি তার ইন্টারনাল যে কনসিস্টেন্সিটা, তার ভেতরকার যে কনসিস্টেন্সি, সেটা তো হাই হবে। কেন হাই হবে না? কারণ সবকটা যেটা ভেতরকার মেথডসগুলো, মানে ধরো আমি জেনারেল সাইকোলজির সমস্ত, বা ধরো কগনিটিভ সাইকোলজির সমস্ত কোয়েশ্চেন দিয়েছি, তাহলে কগনিটিভ সাইকোলজির অ্যাসেস করবার যে ভ্যালুটা, তোমার যদি কগনিটিভ সাইকোলজি খুব স্ট্রং থাকে এই পেপারটা, তাহলে তো অবভিয়াসলি তোমার এটা স্কোর খুব হাই আসবে। আবার অ্যাট দ্য সেম টাইম যদি এরকম হয় যে তোমার আমাদের তো সাইকোলজির অনেক ভাগ আছে, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু বাকিগুলোকে বাদ দিয়ে দিলাম, আরও যে পার্ট আছে সাইকোলজির। তাহলে কারোর যদি এরকম হয় যে অন্য পার্ট, তার হয়তো রিলেটিভলি এই পার্টটা একটু কম, কিন্তু আদারওয়াইজ সাইকোলজির অন্য সাইকোপ্যাথোলজি বলো, ফিজিওলজি বলো, সে অন্যগুলোতে খুব ভালো, সে তার কিন্তু এই টেস্টে তার স্কোরটা কম এলো, তাহলে ইন দ্যাট কেস কিন্তু তার যে রিলায়েবিলিটিটা এলো, বা রিলায়েবিলিটি অফ দ্য টেস্ট, আমি যদি তার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে বলে থাকি যে সাইকোলজি কত ভালো, সেটা কিন্তু ট্রুলিও দেখাচ্ছে না, তাই তো? তাহলে তাই জন্য জেনারেলি আমরা বলি কি যে একটা ডোমেন স্যাম্পলিংয়ের, মানে ডোমেন মানে হচ্ছে টোটাল, যদি আমি একটা ডোমেন যত বড় করব, তাহলে কিন্তু তার অ্যাকচুয়ালি রিলায়েবিলিটির চান্সটা অনেক হায়ার। কারণ কি, আমি অনেক সমস্ত ফ্যাক্টরগুলোকে, সমস্ত ক্লাসেসগুলোকে কনস্টিটিউট করছি, এর মধ্যে নিচ্ছি কনসেপ্টের মধ্যে। এবার যেহেতু নিচ্ছি, তাই জন্য আমার পক্ষে সেইটার উপরে ভরসা করা অনেক সুবিধাজনক। তো সেই কারণে এইটার ডোমেন স্যাম্পলিংয়ের কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট এইটার ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল আমাদের রিলায়েবিলিটি। তাহলে সিম্পল ইজ, রিলায়েবিলিটি হচ্ছে টেস্ট স্কোরের ভরসাযোগ্যতা। তার মানে আমি টেস্ট স্কোরটার ওপর কতটা ভরসা করতে পারি যে ও যেটা বলছে যে ওর এত পেয়েছে এবং ওর এত এবিলিটি, এইটা সত্যি কিনা, তার মানে ওর এই এবিলিটিটাকে আমি সিল করে দিতে পারি কিনা যে এটাই ওর এবিলিটি, এবং এটা ওর অন্য অন্য সিচুয়েশনে যে আজকে এটা ওর এবিলিটি এসছে, কালকে এটা ওর হবে না, পরশু এটা ওর হবে না, এটাই বলতে পারবো না। যদি এটা হয় যে আজকের অ্যাডমিনিস্ট্রেশনে ওর একটা হচ্ছে, কালকে আরেকটা হচ্ছে, তাহলে কিন্তু টেস্ট কোডটা রিলায়েবিলিটি আছে আমি বলতে পারছি না। তাহলে যে টেস্ট যত রিলায়েবল, তার মানে তার যদি রিপিটেড আমার টেস্টিংও করা হয় ওই একই টেস্টকে অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু আমার সেই টেস্ট স্কোরটার একটা কনসিস্টেন্সি থাকবে ওভার টাইম। ঠিক আছে, সেটা হচ্ছে কনসেপ্ট অফ রিলায়েবিলিটি। এবারে উই আর কামিং টু টাইপস অফ রিলায়েবিলিটি। প্রথম হচ্ছে টেস্ট রিটেস্ট রিলায়েবিলিটি। খুব সিম্পল,
এটাকে টেম্পোরাল স্টেবিলিটি আমরা বলে থাকি, যেহেতু ওভার টাইম দেখা হয়। টেস্ট রিটেস্ট মানে টেস্ট নিচ্ছি আবার রিটেস্ট করছি, মানে আবার করছি রিটেস্ট। তাহলে সেখানে কি হচ্ছে, সেমই স্যাম্পল, মানে যাদের ওপর তুমি টেস্টটা করেছো আবার তাদের ওপরই তুমি টেস্টটা করবে, কিন্তু এই দুটো টেস্টের মধ্যে একটা মিনিমাম একটা ওই দুটো টেস্টের মধ্যে একটা টাইম গ্যাপ থাকবে। এইবারে যেটা মেন সমস্যা দাঁড়ালো আমাদের কাছে, সেটা হলো এই টাইম গ্যাপটা কতটা বড় হওয়া উচিত। তার কারণ যদি আমি খুব তাড়াতাড়ি টেস্টটা নিয়ে নিই, যে আজকেই নিলাম, নিয়েই আবার কিছুক্ষণ পরে নিলাম, বা আজকে নিলাম কালকে নিলাম, তো এরকমই যদি দেখা যাচ্ছে এই টাইম গ্যাপটা খুব ছোট হয়ে যায়, তাহলে বেসিক্যালি একটা ক্যারি ওভার এফেক্ট বা প্র্যাকটিস এফেক্ট হয়ে যাচ্ছে। কারণ আমি তো এটা করেছি একবার টেস্টটা, তো আমার কাছে ওইটার মেমোরিটা খুব ক্লিয়ার, ওটা আমার কাছে প্র্যাকটিসে থাকছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমার ক্যারি ওভারও হচ্ছে, যে আচ্ছা এটা আমি করেছিলাম, এটা ঠিক ছিল ভুল ছিল ভেবে একটা রেডিনেস। তাহলে পরে জেনারেলি যদি এই ক্যারি ওভার আর প্র্যাকটিস এফেক্ট থাকে, তাহলে সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু টেস্টের স্কোরটা হাই হয়ে যাবে। তাহলে টেস্ট রিটেস্টের ক্ষেত্রে কী হয়, একটাই টেস্টকে দুবার অ্যাডমিনিস্টার করা হচ্ছে সেম স্যাম্পলের ওপর, এবং দুবার অ্যাডমিনিস্টার করার যে টেস্ট স্কোরটা, মানে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশনের টেস্ট স্কোরটার সাথে সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশনের টেস্ট স্কোর দুটোকে কোরিলেট করে দেখা হয়। যদি যদি মানে কোরিলেশনটা যত বেশি ভালো হবে, যত কোরিলেশন স্ট্রং আসবে, তত মানে টেস্টটা রিলায়েবল। সেটার ক্ষেত্রেই বললাম যে যদি কিনা শর্ট হয়, তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নেক্সট যে মানে সেকেন্ড টাইম অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু স্কোরটা, অবটেন স্কোরটা হাই হয়ে যেতে পারে। সেখানে খুব লম্বা টাইম গ্যাপে অসুবিধা অনেক কিছুই হতে পারে। তার মধ্যে সাইকোলজিক্যালি একটা হতে পারে ম্যাচিওরেশনাল এফেক্ট। এখন সেটা কতদিন পরে দিচ্ছ, হয়তো দেখা গেল সে যে তুমি যেটার ওপরে পরীক্ষা টরীক্ষা করেছো, সে একটা পড়াশোনা করে রেডি হয়ে একটা এলো, মানে বাই দ্যাট টাইম সে একটুখানি ব্যাপারটা একটু ম্যাচিওর্ড হলো, বা কোনো পারফরমেন্সের ওপরে হয়তো মোটর ডেভেলপমেন্টের ওপর তুমি কাজ করছিলে, হয়তো এই মানে আমি যতটা টাইম দিচ্ছি, ধরো 2 মাস বা 3 মাস একটা টাইম দিয়েছি, তার মধ্যে ওর ওই মোটর ডেভেলপমেন্টটা আরেকটু হয়ে গেছে। তো কিছু ফ্যাক্টরস কিন্তু এই খুব লং গ্যাপের মধ্যে অপারেট করতে পারে। এবার সেটাও কিন্তু, সেটা যদি হয় তাহলে কিন্তু দেখা গেল ভবিষ্যতের ক্ষেত্রে আবার ওটার যে সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশন, সেটার আবার স্কোর হাই হয়ে যেতে পারে। এবারে কতটা বড় বা কতটা কম আমি নেব টাইমটার, এটা একটা মোটামুটি যেটা দেখা হয়েছে যে অ্যাবাউট 14 days একটা টাইম গ্যাপ দেওয়া যায়, যে আমরা মোটামুটি সেই টাইমটাকে একটা অপটিমাম টাইম গ্যাপ বলি, যে দুটো অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা 14 নাইটসের মানে একটা 14 দিনের একটা গ্যাপ, মানে ইটস অ্যাবাউট 2 weeks একটা গ্যাপ দেওয়া যায়। আচ্ছা, নেক্সট উইল বি টকিং অ্যাবাউট দ্য ইন্টারনাল কনসিস্টেন্সি টেস্ট। আমি যখনই ইন্টারনাল কনসিস্টেন্সি বলছি, তাহলে টেস্টটার ইন্টারনাল মানে টেস্ট কী দিয়ে তৈরি, টেস্টের আইটেমগুলো দিয়ে, তাই তো। এইবারে টেস্টের জেনারেলি হোমোজিনিয়াস টেস্টের ক্ষেত্রে ইন্টারনাল কনসিস্টেন্সি করা যেতে পারবে। হোমোজিনিয়াস টেস্ট মানে কি, ধরো একই ধরনের টেস্ট আইটেম বা একই জিনিস, মানে যে টেস্টটা যত, মানে যে আমার এই পুরো টেস্টটা একটাই ফাংশন বা একটাই ট্রেটকে অ্যাসেস করছে। ধরো আমরা যদি ইপিকিউ বলি, তাহলে সেখানে কী কী কোয়েশ্চেন আছে দেখো। সেখানে তুমি সাইকোলজিজমের কোয়েশ্চেন পাচ্ছ, নিউরোটিসিজমের কোয়েশ্চেন পাচ্ছ, এক্সট্রাভার্সনের কোয়েশ্চেন পাচ্ছ। তাহলে কোয়েশ্চেনগুলো কি, তাহলে ভেতরকার যে টেস্ট আইটেমসগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন ট্রেটকে অ্যাসেস করার মতন করে দেওয়া রয়েছে। তাহলে সেক্ষেত্রে আইটেমসগুলোকে ওইভাবে ইন্টারনাল কনসিস্টেন্সি করাটা, কারণ আইটেমস তো বিভিন্ন ট্রেটসকে করে নিয়ে করছে, কিন্তু সেখানে এমন একটা টেস্ট যেটা কিনা একটাই সিঙ্গেল ট্রেটকে বা ফাংশনকে মেজার করছে, এদের ইন্টারনাল কনসিস্টেন্সিটা আমরা কেন কারণ এটা একটা হোমোজিনিয়াস টেস্ট। তাই এটার ভেতরকার যে আইটেমগুলো, তারা এমনিতেই ভেতরের মধ্যে আমরা ধরে নিতে পারি যে এদের আইটেমসগুলো মোটামুটি একই জিনিস অ্যাসেস করছে, তাই এদের আইটেম ভ্যালিডিটি অবভিয়াসলি বেশি, তাই আইটেম কোরিলেশন এগুলো তো হাই হবে। তাহলে এটা বার করার জন্য অ্যাকচুয়ালি আমরা যে টেকনিকটা ইউজ করি, সেটাকে বলে স্প্লিট হাফ মেথড। এবার এই স্প্লিট হাফ মানে কি, টেস্টটাকে আমরা দুভাগে ভাগ করি। এবার এই দুভাগে ভাগটা কিন্তু আমরা যে কখনোই ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ করি না। মানে ধরো টেস্টটায় তো 30টা আইটেম আছে, প্রথম 15টা ফার্স্ট হাফ আর 16 থেকে 30 আরেকটা হাফ, এটা আমরা করি না। কেন করব না, তার কারণ হচ্ছে আমরা যখনই বলছি একটা
থ্রেটকে অ্যাসেস করছি বা একটা ফাংশনকে অ্যাসেস করছি, জেনারেলি আমরা দেখি যে একটা টেস্টকে সাজানো হয় এরকম গ্র্যাজুয়াল ইনক্রিজিং অর্ডার অফ কমপ্লেক্সিটি। তার মানে টেস্ট যত প্রগ্রেস করছে, যত শেষের দিকে এগোচ্ছে, যত এগোচ্ছে ধীরে ধীরে আইটেমগুলোর কমপ্লেক্সিটি বাড়ছে। তার মানে আমি যদি প্রথম হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফের টেস্টকে আমি ভাগ করি, তাহলে ফার্স্ট হাফটা হবে কম্প্যারেটিভলি কমপ্লেক্সিটি ওয়াইজ ইজিয়ার, আর সেকেন্ড হাফটা হবে বেশি কমপ্লেক্স, বেশি টাফ। তাহলে যদি সেরকম আমি তাহলে এই দুটো স্কোরের মধ্যে অবভিয়াসলি আমার কোরিলেশন খুব ভালো হবে না, মানে যেটা যদি আমি কোরিলেশন বার করি, কারণ যেহেতু আমি রিলায়েবিলিটি বার করবো তাতে আমাকে কোরিলেশন বার করতে হবে। তাহলে এখানে আমার তাহলে দুটো, একটা টেস্টকে ভাগ করে আমি দুটো স্কোর বার করছি, তাই তো? তাহলে সেখানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ যদি করি, তাহলে যেটা কম্পারেটিভলি ইজিয়ার টার্মস সেইগুলোর উপরে তো আমার স্কোর বেশি আসবে, সেখানে যেগুলো টাফার টার্মস সেগুলোর উপরে তো সবার স্কোর একরকম আসবে না, অনেক অনেক অন্যরকম আসবে, অনেক কম আসতে পারে। তো অবভিয়াসলি সেই কারণে এই মেথডটা আমরা নিই না। আমরা স্প্লিট হাফের জন্য কিন্তু জেনারেলি অড ইভেন করি। অড ইভেন মানে ধরো 1, 3, 5, 7 এগুলো, এই আইটেম নম্বরগুলোকে আমরা একটা ধরলাম, আর 2, 4, 6, 8 এগুলো আমরা আরেকটা ধরলাম। তাহলে অড নাম্বারসগুলো ক্লাস্টার করছে আর ইভেন নাম্বারসগুলো ক্লাস্টার করছে। এবারে এটাতে একটা সুবিধা হচ্ছে যে এটা তোমাকে কিন্তু দুবার করে টেস্টটা দিতে হচ্ছে না। তুমি টেস্টটা সাবজেক্টকে একবারই দিচ্ছ, স্যাম্পলকে একবারই দিচ্ছ, তার যখন টেস্ট স্কোরটা তুমি অ্যাসেস করছো তখন কিন্তু তুমি এইভাবে এগুলোকে নাম্বারিংগুলো, স্কোরিংটা আলাদা করে করছো, মানে অডের স্কোরিং আলাদা করছো, ইভেন আইটেমসের স্কোরিং আলাদা করছো, করে দুটোর স্কোরকে যখন আমি কোরিলেট করে দেখছি যে এদের কোরিলেশন ভ্যালু কত হচ্ছে, সেটা কিন্তু তার ইন্টারনাল কনসিস্টেন্সির ভ্যালুটাকে বলছে। এবারে ইন্টারনাল কনসিস্টেন্সি বার করার আরও 3টে ফর্মুলা আছে। একটা রাউলনের ফর্মুলা, একটা ফ্ল্যাগনানের ফর্মুলা, আরেকটা কুদার রিচার্ডসনের ফর্মুলা। মানে এরা রাউলন একটা ফর্মুলা দিয়েছিলেন, মানে যে ফর্মুলাটা ইউজ করে, এবং রাউলন আর ফ্ল্যাগনানের যে ফর্মুলাটা সেগুলো জেনারেলি একই টাইপের, মানে একই ধরনের, এবং ওদের ফর্মুলা দিয়ে ওরা যেভাবে জিনিসটা দেখেছিলেন তাতে একই টাইপের ভ্যালু আসে। আর কুদার রিচার্ডসন দুজনে মিলে একটা, মানে কুদার রিচার্ডসনের একটা ফর্মুলা আছে। এইগুলোকে অ্যাপ্লাই করেও কিন্তু মানে এই মেথডগুলোতেও কিন্তু আমরা ইন্টারনাল কনসিস্টেন্সি বার করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে অল্টারনেট ফর্মস রিলায়েবিলিটি, যেটাকে আমরা প্যারালাল ফর্ম রিলায়েবিলিটি বলি, টু ফর্মস রিলায়েবিলিটি বলি। এটাতে কি হয়, একটাই ফর্মের, ধরো আমি টেস্ট অ্যাসেস করতে চাইছি ইন্টেলিজেন্সের, এবং সেটা ধরে নাও আমি বললাম কনক্রিট ইন্টেলিজেন্সের টেস্ট, কেমন? তাহলে যদি আমার এই টেস্টের একটা অল্টারনেট ফর্ম রিলায়েবিলিটি করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাকে একটা একই টেস্টের প্যারালাল ফর্মও তৈরি করতে হবে। তার মানে একটা টেস্টের দুটো ফর্ম তৈরি করতে হবে। এবার এই প্যারালাল ফর্ম হওয়ার মানে কি, প্যারালাল হতে গেলে কতগুলো ক্যারেক্টারিস্টিক হতে হবে। যেমন দুটো টেস্টের যে ফর্ম হবে তাদের আইটেমস এক হবে, তাদের কমপ্লেক্সিটির যে গ্র্যাজুয়াল ইনক্রিজ সেটা এক হতে হবে, এবং এক একটা আইটেম, মানে এই ফর্মের ফর্ম এ এই আইটেম যা অ্যাসেস করে, ফর্ম বি এর সেই আইটেম নম্বর সেই একই জিনিস অ্যাসেস করবে। ফর্ম এতে যে ভেরিয়েশনে, মানে ধরো এই 10টা আইটেম, এই 10টা আইটেমের মধ্যে ধরো 2টো এই অ্যাসেস করছে, 5টা ওই অ্যাসেস করছে, 3টে এই অ্যাসেস করছে। তো এই যেভাবে এই ফর্ম এতে আমার আইটেমসগুলো সাজানো থাকবে সিলেকশন, ঠিক একই রকমভাবেই কিন্তু ফর্ম বিতেও সাজানো থাকতে হবে। এই ইন ট্রু সেন্স দুটো ফর্মকে প্যারালাল করা ইজ অ্যাকচুয়ালি আ ভেরি টিডিয়াস জব, কিন্তু যদি এইটা করা হয় তাহলে কিন্তু দুটো ফর্ম একই সাথে তৈরি করা হচ্ছে প্যারালালি, এবং সেই টেস্টটা কিন্তু, মানে এটা ভেবো না যে প্যারালাল ফর্মের ক্ষেত্রে এই প্যারালাল ফর্মটা আমাকে আরেকজনকেও দেবে না। এটা যেহেতু রিলায়েবিলিটিটা যখন কোনো টেস্ট ডেভেলপার সে করছে, তাকে নিজেকেই কিন্তু এই দুটো ফর্ম তৈরি করতে হচ্ছে। ইন দ্যাট কেস তখন তাকে কী করতে হবে, ফর্ম এটা তাকে দিতে হবে, এবং একই রকমভাবে ফর্ম বিটাও তাকে অ্যাডমিনিস্টার করতে হবে, এবং এই ফর্ম এর যে অবটেন স্কোর তার সাথে ফর্ম বি এর যে অবটেন স্কোর, সেই দুটোকে আমরা কোরিলেট করছি।
এবারে এই অ্যাডমিনিস্ট্রেশনটা তোমার এক হতে পারে যে তুমি একই দিনে করলে, একই দিনে মানে ফর্ম এ করলে, ফর্মের অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেল, তারপরে তাকে একটু রেস্ট দিয়ে ফর্ম বি দিয়ে দিলে। যদি সেটা করো তাহলে যেটা আসবে সেটাকে আমরা বলি অল্টারনেট ফর্ম ইমিডিয়েট রিলায়েবিলিটি। আবার এই অ্যাডমিনিস্ট্রেশনটা তুমি ওই টেস্ট রিটেস্টের মতো 14 দিন পরেও করতে পারো। তাহলে যদি এরকম হয় যে ফর্ম এটা তুমি 14 দিন আগে দিয়েছিলে, ফর্ম বিটা তুমি 14 দিন পরে দিলে, তাহলে সেটার থেকে যে রিলায়েবিলিটি মানে এইটা সেটার থেকে মানে এই দুটোকে যখন আমি কোরিলেট করব তখন তার থেকে যে আমি ভ্যালুটা পাবো সেই রিলায়েবিলিটি কোএফিসিয়েন্টটাকে বলা হবে তাহলে অল্টারনেট ফর্ম ডিলেড রিলায়েবিলিটি। কেমন? তাহলে আমরা এখানে অল্টারনেট ফর্মস রিলায়েবিলিটিতে একই টেস্টের দুটো ফর্ম থাকছে, প্যারালাল ফর্মস, এবং দুটো ফর্মসের যে অপটেন স্কোর সেই অপটেন স্কোরগুলোকে কোরিলেট করলে আমি অল্টারনেট ফর্মস রিলায়েবিলিটি পাচ্ছি। আচ্ছা, লাস্ট ওয়ান ইজ দ্য স্কোরার রিলায়েবিলিটি। এই স্কোরার রিলায়েবিলিটিটা কি? স্কোরার রিলায়েবিলিটিটা অ্যাকচুয়ালি ধরো এমন জিনিসের জন্য ইউজ হয় যেগুলোর অ্যাকচুয়াল কোনো স্কোরিং প্যাটার্নস নেই। ধরো যেগুলো প্রজেক্টিভ টেস্ট বা এরকম ধরনের কোনো সাবজেক্টিভ যেগুলো রেটিংসের ওপরে বেস করেই হয়, হ্যাঁ, তো সেখানে তখন কি হচ্ছে, ধরো এবার ধরো তোমরা কাউকে টিএটি রসাকে আমরা বলি যে প্রজেক্টিভ টেস্ট, যেগুলোতে স্কোরি ডেভেলপ করতে হয় বা কিছু। তো এবার কাউকে একটা তাহলে আমি কি করে বুঝবো যে এটা রিলায়েবিলিটি কতটা আছে? তখন আমরা কি করি যে এই যে প্রজেক্টিভ টেস্টের দুটো রেজাল্ট, এই রেজাল্টটাকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা জাজেদের কাছে পাঠাই। ধরো 2 কি 3টে আমার ফিক্সড জাজ আছে, এবং জাজরা ইন্ডিভিজুয়ালি একা একা কারোর সাথে কথা বলে নয়, সে নিজের নিজের মতো তারা প্রত্যেকেই এই যে টেস্ট রেজাল্টটা সেটাকে তারা স্কোর করেন। কেমন? এবং এই যে জাজরা যে স্কোরিংগুলো দিল, স্বতন্ত্র স্কোরিং কিন্তু ইন্ডিভিজুয়াল স্কোরিং, সেই স্কোরগুলোকে একে অপরের সাথে আমরা কোরিলেট করি। মানে ধরো আমরা 2টো জাজ নিলাম, 2টো জাজের 2টো স্কোর, তাদেরকে আমি স্কোর করলাম। আবার যদি 3টে হয় তাহলে প্রত্যেকের সাথে আমরা কোরিলেশন করলাম। তো মোট কথা স্কোরার রিলায়েবিলিটির ক্ষেত্রে জেনারেলি আমরা 2টো জাজ নিয়ে থাকি, সেখানে আমি আমার স্কোরড যে টেস্টটা সেটা আমি পাঠিয়ে দেবো, স্কোর মানে আমার টেস্টটাকে আমি পাঠিয়ে দেবো, সেটাকে ইন্ডিভিজুয়ালি এই যে জাজরা আছে তারা স্কোর করবেন, এবং তাদের স্কোরটাকে কিন্তু আমি কোরিলেট করে দেখব। তাহলে এখানে আমার যে রিলায়েবিলিটির স্কোরটা আসছে সেটা পুরোপুরি কিন্তু জাজেদের জাজমেন্টের উপরে ডিপেন্ডেন্ট। জাজরা যা জাজমেন্ট দেবে তার উপরে ডিপেন্ড করেই আমার টেস্টের রিলায়েবিলিটি ডিসাইডেড হবে। ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট রিলায়েবিলিটি। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। If you have any doubts regarding this, you can obviously reach out to me in the comment section or classroom, আর সে ডাউট ক্লিয়ারিং ক্লাসে ক্লিয়ার করব। থ্যাংক ইউ ক্লাস।